অস্ট্রিয়ার ক্ষেত্রে যদি এমনটা আর্জেন্টিনা দল ভেবে থাকে বা তারা করতে চায়, আমার মনে হয় এই জন্য এটা একটু অবশ্যই একটু কঠিন হবে। তারা তো 2014 সালেই আর্জেন্টিনা বিশ্বকাপ পেত। একেবারে শুরুর দিকে ইয়াংস্টারদের জন্য কিন্তু যে কোনো ধরনের বাধা অনেকটাই বাধা বিপত্তি তাদের পেরিয়ে আসতে হয়। স্পেনের পর উরুগুয়েকে রুখে দিয়ে চমক দেখালো কেপ ভার্দে। অন্যদিকে সৌদি আরবের জালে 4 গোল দিয়ে প্রত্যাবর্তন করলো স্পেন। সবচেয়ে কম বয়সে গোল দিয়ে মেসির রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল। অন্যদিকে আজ রাতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। দর্শক সবাইকে স্বাগতম ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। আজকের পর্বে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন আর্জেন্টিনা সাপোর্টার আমিনুর ইসলাম, আর আমার বামে আছেন জার্মানি সাপোর্টার আসিফ মাহমুদ। দুজনকেই ঢাকা জার্নাল স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আমি শুরুতেই আমিনুর ভাইয়ের কাছে জানতে চাই যে গতকালকে যে কেপ ভার্দে এবং উরুগুয়ে ম্যাচ হলো, কেপ ভার্দে এর আগে স্পেনকে রুখে দিয়েছিল এবং এবার উরুগুয়েকে রুখে দিল, ম্যাচটা কিভাবে দেখছেন? ম্যাচটাকে আমি অবশ্যই খুব ছোট দল হিসেবে বা নবাগত দল হিসেবে কেপ ভার্দের আসলে খেলার যা পারফরমেন্স বা ডমিনেটিং পারফরমেন্স, এটা দেখে বোঝার উপায় নেই যে কেপ ভার্দে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপের মতো এত বিশ্ব বড় মঞ্চে খেলতে এসছে। এবং ওদের যে ডোমিনেট এবং ওদের যা ওভারঅল টিমের যে একটা কনফিডেন্স লেভেল, আসলে এটা একটা অনেক বড় দলের মধ্যে এতটা কনফিডেন্স দেখতে পাওয়া যায় না। যেটা আসলে ফুটবল খেলা শুধু মাঠের খেলা না, আসলে মনের কনফিডেন্সটাও যে একটা বিরাট একটা শক্তি, এটা আসলে ওরা প্রমাণ করেছে। আমার কাছে মনে হয় যে এবার ওয়ার্ল্ড কাপের একটা অন্যতম একটা বড় একটা ব্যাপার হতে পারে যে কেপ ভার্দের মতো কনফিডেন্ট হোক। ব্যাপারটাই। আসিফ ভাই, আপনি কি মনে করেছিলেন যে উরুগুয়ের মতো একটা দল কেপ ভার্দের বিপক্ষে ড্র করবে? প্রথমে ধন্যবাদ জানাই ভাই। আমি একটু অ্যাড করতে চাই যেটা, যে প্রথমত এটা একটি 48 দলের বিশ্বকাপ এবং আপনারা জেনে থাকবেন যে এই বিশ্বকাপে কিন্তু অনেক কিছু পরিবর্তন নিয়মে আনা হয়েছে। বিশেষ করে আপনারা জেনে থাকবেন যে 22 মিনিট বা 24 মিনিটের পর যে ড্রিঙ্কস ব্রেকের যে বিষয়টা। তো এবারে আসি আপনার যে প্রশ্নটা সরাসরি উত্তরে। দুইবারের চ্যাম্পিয়নকে এইভাবে করে রুখে দেওয়াটা, এটা ড্র করাটা, এটা আসলে ডেফিনেটলি এবং একটু স্টাইলিশ ফুটবল যদি বলি আমরা, বা স্মার্ট ফুটবল যদি বলি, এবং কেপ ভার্দে কিন্তু যথারীতি সেটার পরিচয় দিয়েছে, এটুকুই বলবো। কেপ ভার্দের গোলকিপারকে কিভাবে দেখছেন? কেপ ভার্দের গোলকিপার 40 বছর বয়সে ভজিনহা, আসলে উনি একটা এক্সট্রিম লেভেলের একটা উনি কেন জানি মনে হচ্ছে যে ওনার এই স্পেনের বিপক্ষে বিশেষ করে অতিমানবীয় পারফরমেন্সের পরে লাস্ট ইভেন গতকালকে এই যে ইরানের গোলকিপার, তারপরে এই যে আমরা দেখলাম সর্বশেষ যে ম্যাচগুলো দেখছি, একের পর মনে হচ্ছে উনি শুরু করলেন সম্মুখ সারির নেতা হিসেবে। এখন এটাকে যেমন অনেকেই অলরেডি বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এটা কি গোলকিপারদের বিশ্বকাপ হতে যাচ্ছে, যেটা লিডার হয়তো ভজিনহা, আমি তাকে এইটা মিন করতে চাই যে উনি হয়তো গোলকিপারদের বিশ্বকাপে রূপান্তর করতে চলেছেন হয়তোবা। স্পেনের বিপক্ষে ভালো খেলার পর ভজিনহার মাকে উড়িয়ে আনা হয়েছে আমেরিকাতে। এই ম্যাচে ভজিনহার মা মাঠে ছিলেন। মা, বাবা বা পরিবারে কেউ মাঠে থাকলে খেলোয়াড়দের কি বীরত্ব বেড়ে যায়? আমি এটা একদমই মনে করি না ভাই। আমি মনে করি যে দেখেন, আমাদের ছোট থেকে বড় হওয়া আমাদের হয় কিসের মাধ্যমে? যে ইনস্টিটিউশনটার মাধ্যমে আমি বলবো, সেটা তো অবশ্যই পরিবার। আর পরিবারের কেউ পাশে থাকা এটা হচ্ছে শক্তি বহুগুণে বৃদ্ধি পাওয়া। আর ফুটবল যেহেতু যতটা না শারীরিক খেলার পাশাপাশি এটা মানসিক একটা খেলা, মানসিক সাপোর্ট আপনার সবসময় দরকার হয়। এই জন্য আমি মনে করি পরিবারের লোকজন পাশে থাকা এটা আরো বেশি ভালো একটা, যে কোনো একজন খেলোয়াড়ের জন্য আমি তো মনে করি এটা আরো পজিটিভ টনিক হিসেবে এটা ব্যবহৃত হয়। অন্য ম্যাচ নিয়ে কথা বলতে চাই, বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান। ইরান একটা বর্তমান যেই সিচুয়েশনে আছে, একটা যুদ্ধের একটা চাপ থাকে, মানসিকভাবে একটা বাধাগ্রস্ত, তারপরেও তারা এই বিশ্বকাপে একটা ম্যাচ হারেনি। এটা একটা খুবই আসলে ডেফিনেটলি, এবং ওদেরকে কিন্তু সবচেয়ে আরেকটা জিনিস হয়তো মিস করে গিয়েছেন, ইরানকে কিন্তু প্রচুর ট্রাভেল করতে হচ্ছে। একটা ভিসা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে ওরা কিন্তু সাফার করছে। ওরা খেলা শেষ করে ট্রাভেল করে মেক্সিকোতে গিয়ে থাকতে হচ্ছে। এই ধকলগুলো এবং চতুর্মুখী এবং ওদের পরিবার অনিরাপদ বা এই ধকলগুলো কাটিয়ে উঠে মাঠে কিন্তু ওরা সম্পূর্ণ একটা বিপরীত একটা চিত্র ওরা তুলে ধরছে। যেটা আসলেই প্রথম ম্যাচে মিশরের মতো দলকে আটকে দেয়া, তারপরে এবার বেলজিয়াম, যাদেরকে বলা হয় ডার্ক হর্স বলা হয় ইউরোপের, এইরকম কেভিন ডি ব্রুইনে সহ অনেক নামি দামি প্লেয়ার যারা ইউরোপের প্রথম শীর্ষ পর্যায়ের দলগুলোতে ক্লাবগুলোতে খেলেন,
এই টিমকে আটকে দেয় আসলে একটা বিরাট একটা কৃতিত্ব। এবং তবে আমার কাছে ইরানের সবচেয়ে যেটা আমার কাছে মনে হয় যে ওদের ভালো ফুটবল খেলার অন্যতম ব্যাপার, যারা হয়তো এবার ওয়ার্ল্ড কাপটা খেলতে আসার আগেই ওদের মধ্যে একটা জেদ চেপা, মানে চাপানো একটা জেদ বা একটা চাপা একটা ক্ষোভ নিয়ে ওরা এসছে, যেটা ওরা মাঠে প্রমাণ করছে প্রতিনিয়ত। আমার মনে হয় এটা এই জেদার চাপ থেকেই কি ইরান ভালো খেলছে? আসলে জেদার চাপ থেকেই এটা তো অবশ্যই আছে, আমিনুল ভাই যেটা বললেন আমিও এটার সাথে একমত। পাশাপাশি আমি এটাও যুক্ত করব যে দেখুন, ইরানের ফুটবলের বিষয়ে যদি আমরা একটু দেখে থাকি, তারা দে আর কন্টিনিউ ট্রাইং ভেরি মাচ হার্ডার, মানে তারা কিন্তু দৈনন্দিন নিয়মিতভাবেই তারা হচ্ছে যে তাদের শিল্প সংস্কৃতির পাশাপাশি তাদের খেলা বা ফুটবলটাকেও তারা এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। সেই থেকেই দেখেন প্রথমে একদম রাউন্ড থেকে শুরু করে আমাদের এরকম দেশগুলো থেকে শুরু করে একের পর এক পর্যায়ে পেরিয়ে প্রথম ম্যাচ ভাই যেটা বললেন, তারপর দ্বিতীয় ম্যাচে অবশেষে বেলজিয়ামকে রুখে দেয়া। তো এটা অবশ্যই আমি মনে করি না যে শুধুমাত্রই তাদের হচ্ছে যে বৈশ্বিক চাপ বা এটা, পাশাপাশি আমি এটাও যুক্ত করব যে তাদের যে অধ্যবসায় বলি, তাদের প্র্যাকটিস, তাদের হচ্ছে ডেডিকেশন, আমি মনে করি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি একটু লামিনে ইয়ামালের বিপক্ষে। গতকাল স্পেন সৌদি আরবকে 4-0 গোল উড়িয়ে দিয়েছে। সেই ম্যাচের 10 মিনিটে গোল করেছে লামিনে ইয়ামাল। সেই গোলের মাধ্যমে মেসি সবচেয়ে কম বয়সী গোলের রেকর্ডটা ভেঙে দিয়েছেন। মানে মেসির যে বয়স তার থেকে 10 দিন কম বয়সী গোল করেছেন। লামিনে ইয়ামালকে নিয়ে যদি বলতেন। যে লামিন ইয়ামাল নিঃসন্দেহে বর্তমান বিশ্বের মানে উদীয়মান তরুণ ফুটবলারদের মধ্যে আসলে লামিন ইয়ামাল সবচেয়ে অন্যতম, যাকে আসলে বলা হয় নেক্সট হয়তো মানে ফুটবলের সুপারস্টার। হয়তো আমরা সবাই এটা প্রত্যাশা করছি যে সে হয়তো খুব ভালো একটা কিছু করবেন, তার মধ্যে যে একটা মানে তাড়না একটা ভালো কিছু করার। যেমন আগের ম্যাচে আমরা দেখেছি তাকে আসলে কেপ ভার্দের বিপক্ষে মানে বদলি হিসেবে নামানো হয়েছিল। সে তারপর যতটুকু সময় উনি মাঠে ছিলেন মানে খুব সর্বোচ্চ চেষ্টাটা উনি করেছেন বা দিয়েছেন তার এফোর্টটা। কিন্তু গতকালকে ম্যাচে মানে মাঠে নামার মানে শুরু থেকে শুরুর একাদশে থাকার পর মানে প্রথম থেকে ও যে চেষ্টাটা করেছে মানে এটাই বোঝা যাচ্ছিল যে না, স্পেন ইজ অন, মানে ও আসলে খেলতেই এসছে এবং ও মানে নিজেকে বিশ্বসেরার মঞ্চে কিভাবে খেলতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়, ওই জায়গাটাকে প্রুভ করতে এসছে। যে ওকে যে বলা হচ্ছে যে ও আসলে নেক্সট সুপারস্টার, মানে ফুটবল বিশ্ব শাসন করবে, আসলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে ও আসলে সেটা যথেষ্ট পরিমাণে ফিল আপ করতে পেরেছে। এই বিশ্বকাপটা লামিনে ইয়ামালের জন্য বড় সুপারস্টার হওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ? এখানে ভাই আমি একটু যোগ করতে চাই যে এখন যেহেতু ইয়াংস্টার, হ্যাঁ, এবং আপনারা জেনে থাকবেন যে নর্মালি যেটা হয় একেবারে শুরুর দিকে ইয়াংস্টারদের জন্য কিন্তু যে কোনো ধরনের অনেকটাই বাধা বিপত্তি তাদের পেরিয়ে আসতে হয়। আমি যদি একটু ভাইয়ের দলের সম্পর্কে বলি, যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা, মেসির প্রথম যে বিশ্বকাপ 2006 আমরা প্রথমে কিন্তু তাকে একদম বদলি হিসেবে নেওয়া হতো এবং এমনও দেখা গেছে যে একেবারে ম্যাচের শেষ 20 মিনিট 25 মিনিটে তাকে নামানো হয়। তো এখান থেকেই পরবর্তীতে আস্তে আস্তে একদম মেইন টিম এবং পরবর্তীতে কিন্তু দলের ক্যাপ্টেন সেখান থেকে এগিয়ে আসা। জার্মানির ক্ষেত্রে অবশ্য ব্যাপারটা এরকম সাধারণত হয়ে থাকে না, যদিও কিছুটা ব্যতিক্রম আছে। তো এবার ইয়ামালের বিষয়ে যদি বলি, প্রথম ম্যাচে তাকে বদলি খেলানো হিসেবে নামানো এবং পরবর্তীতে গতকালকের ম্যাচে কিন্তু সরাসরি শুরু থেকেই নামানো, এই যে একটা মানে চেঞ্জ স্পেন টিমের মধ্যে নিয়ে আসা, ইউরোপের টিমগুলো সাধারণত এই ধরনের ওয়ার্কআউট করে থাকে, এটা একটা বড় ব্যাপার। এবং ইয়ামাল নিঃসন্দেহে একজন উদীয়মান সুপারস্টার, একজন খুব চমৎকার একই সাথে অ্যাটাকিং এবং একই সাথে অত্যন্ত কৌশলী একজন ফুটবলার। এই বিষয়টার দিক থেকে আমি তাকে এগিয়ে নেব এবং মনে করি যে এই বিশ্বকাপে অন্তত তার জন্য হয়তোবা ভালো করা কিছুটা কষ্টসাধ্য হতে পারে, তবে ইন দ্য ইয়ার্স টু কাম ডেফিনেটলি হি উইল ডু বেটার। এবার আছে আজকে রাতের ম্যাচ নিয়ে, আর্জেন্টিনা অস্ট্রিয়া। এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য? না, আর্জেন্টিনা যেহেতু বর্তমানে বিশ্বের র্যাঙ্কিং 1 নম্বর দল এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, অবশ্যই আর্জেন্টিনা মানে তার মানে এবার কিন্তু খেলতে আসার আগে আর্জেন্টিনা টিম বলে এসেছে যে আমরা কিন্তু শিরোপা ডিফেন্ড করার জন্য আসছি। সাধারণত এটা কিন্তু একটা বিগ মেসেজ যে ওরা শিরোপাটা ডিফেন্ড করতে চায়। তো শিরোপা ডিফেন্ড করা কিন্তু আসলে যে আমরা সবসময় যে একটা কথা বলি, বাংলা একটা প্রবাদ আছে বা একটা কথা আছে, যে স্বাধীনতা রক্ষা করার চেয়ে কিন্তু মানে অর্জন করার চেয়ে কিন্তু রক্ষা করাটা খুব কঠিন। আসলেই এটা কিন্তু মানে ট্রফি উইন করতে গতবার 2022-এ যতটুকু না এফোর্ট বা বাধা বিপত্তি আর্জেন্টিনাকে পার হতে হয়েছে বা মানে অর্জন করতে হয়েছে, এবার কিন্তু অবশ্যই তার চাইতে খুবই এক্সট্রাঅর্ডিনারি কিছু না করে মানে এই ট্রফিটাকে ডিফেন্ড করা সম্ভব না বা ধরে রাখা সম্ভব না। আমি সেই জায়গা থেকে মনে করি যে অবশ্যই একটা খুব দারুণ একটা ম্যাচ হবে অস্ট্রিয়ার সাথে এবং আশা করি ফলাফল আর্জেন্টিনা 1 নম্বর দল হিসেবে বা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মানে খুব ভালো একটা মার্জিনে
মানে জয়লাভ করবে, এটা আমার বিশ্বাস। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যেরকম অনেকটা হেসে খেলে জয় পেয়েছিল, মেসি হ্যাটট্রিক করেছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে অতটা সহজ হবে কিনা? এখানে একটু বলতে চাই ভাই, দেখুন, প্রথমত অস্ট্রিয়া যেহেতু ইউরোপের একটি দল এবং তাদের ফুটবলের যেই ধরন, হ্যাঁ, অস্ট্রিয়া এবং হচ্ছে আলজেরিয়া আফ্রিকান একটা টিম, তাদের ফুটবলের ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং অস্ট্রিয়া দলও কিন্তু তারা হচ্ছে অ্যাটাকিং মুডে একটু খেলতে পছন্দ করে। তো এই জায়গা থেকে আমি মনে করব যে আলজেরিয়ার ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে অনেকটাই হেসে খেলে জয়, হ্যাঁ নিঃসন্দেহে এটা ছিল। তবুও একটা বিষয়ে আমি মনে করি দিই, আমিনুল ভাই আমার সাথে একমত হবেন কিনা যায় না, আর্জেন্টিনা যথেষ্ট গোল চান্স মিস করেছে। আচ্ছা, এখন এই ধরনের ব্যাপার যদি হয়ে থাকে এবং মেসি একাই তিনটা, বলতে গেলে যে তিনটি গোলই করেছে, তিনটাই অনেকটা প্রায় একক দক্ষতাতেই বলা যায়। তো অস্ট্রিয়ার ক্ষেত্রে যদি এমনটা আর্জেন্টিনা দল ভেবে থাকে বা তারা করতে চায়, আমার মনে হয় এই জন্য এটা অবশ্যই একটু কঠিন হবে সেক্ষেত্রে। যেহেতু অস্ট্রিয়া তো প্রথমত, অস্ট্রিয়া হচ্ছে ইউরোপিয়ান একটা দল, তাদের ফুটবল স্ট্র্যাটেজি অবশ্যই আলজেরিয়া থেকে ভিন্ন। এবং এখানে যদি তাদের ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা দেখেন, বেশিরভাগ খেলোয়াড়ই হচ্ছে আপনার প্রায় 6 ফুট বা তার বেশি বা তার কাছাকাছি। সো এখানে মানে আর্জেন্টিনাকে আমি মনে করি একটু তাদেরকে বেশ ভালোই হ্যাসেল পোহাতে হবে। এই অতিরিক্ত লম্বা প্লেয়ার হওয়ার কারণে কি আর্জেন্টাইনরা একটু চাপে থাকবে? না, সেটা কিছুটা তো একটু দেখা যায়, কারণ ফুটবল তো কিছুটা হলেও মানে ট্যাকটিসের পাশাপাশি কিছুটা হলো ফিজিক্যাল খেলা। এটা আসলে আমরা নিঃসন্দেহে আমরা সবাই স্বীকার করি যে, কারণ ট্যাকটিস তো অবশ্যই একটা ব্যাপার, ফিজিক্যালিও আপনাকে যথেষ্ট একটু স্ট্রং না হলে আসলে ফুটবলে কিছু ক্ষেত্রে হয়তো পিছিয়ে পড়তে হয়। যেমন বিশেষ করে এখন অনেকগুলো সেট পিসের ব্যাপার থাকে, কারণ এখন ফুটবল প্রত্যেকটা দল কিন্তু সেট পিস নিয়ে প্রচুর কাজ করে। কিছু কিছু দল, যেমন বিশেষ করে যারা এইসব ফিজিক্যাল প্লেয়ার যেসব টিমে থাকেন, একটু হাইট ভালো, একটু ভালো, এরা কিন্তু দেখা যায় সেট পিসে খুব ভয়াবহ হয়। তা আমার থাকবে অস্ট্রিয়ার ক্ষেত্রে, মানে আমার মনে হয় আমাদের যে মাস্টার মাইন্ড স্ক্যালোনি আছেন, মানে উনি এই ব্যাপারটা নিয়ে অবশ্যই ওয়ার্কআউট করবেন, যে উনি ফিজিক্যাল প্লেয়াররা হয়তো সেট পিসে কিছু একটা করার চেষ্টা করবে। আর সেই জায়গাতেই হয়তো আর্জেন্টিনার যদি আমি ডিফেন্ডিং এ যদি আমি খেয়াল করি, ডিফেন্স লাইনে তো যেমন হয়তো লিসান্দ্রো মার্টিনেজ তো যথেষ্ট সেই তুলনায় শর্ট, কিন্তু তারপরে কিন্তু উনি ইংলিশ প্রিমিয়ার লিগে যদিও লাস্ট ইয়েগুলোতে খুব ভালো করতে পারেননি, ইনজুরির কারণে বাইরে ছিলেন, কিন্তু তারপরে কিন্তু উনি কিন্তু মানে ডিফেন্সে একটু শর্ট হলেও উনি কিন্তু সবসময় ইন্টারসেপশন বা ডুয়েল উইনিং এর ক্ষেত্রে খুব ভালো। এবং সেই জায়গায় সে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো টিমের সে মেইন মানে সেন্টার লাইনে খেলছেন, এটা কিন্তু একটা বিরাট একটা ব্যাপার। সব সময় না, কিন্তু কিছুটা হলেও আমি মনে করি অন্তত এটা একটা মানে ম্যাটার করে আর কি, এটা আমি ফিল করি। ওকে, আলজেরিয়ার বিপক্ষে মেসির একটা ফাউল নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পায়ে ট্যাকেল করেছিল, ফাউল করেছিল, কিন্তু রেফারি কোনো অ্যান্সার করেনি বা রেফারি কোনো গুরুত্ব দেয়নি। অনেকেই বলছে যে ফিফা থেকে আর্জেন্টিনা বিশেষ কোনো সুবিধা পায়, এর সাথে আপনি একমত কিনা? প্রথমত একটা ব্যাপারে একটু ক্লিয়ার হওয়া দরকার যে আমাদের হচ্ছে যে ভার সিস্টেম যেটা, এটা তো যদি বলি, এটা হচ্ছে প্রথম 2018 সালের পরপরই, এবং হচ্ছে 2014 সালে যখন জার্মানি এবং ইংল্যান্ডের এক ম্যাচে, এবং সরি আমি যদি ভুল না করি 2010-এ হ্যাঁ, জার্মানি এবং ইংল্যান্ড ম্যাচের পরে একটা গোলের পরবর্তীতে এই বিষয়ে একটি প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপরে যখন এক এক করে বিভিন্ন ধরনের ভারের সিস্টেম আসলো, সেখানেও কথা হলো। লাস্ট যেই বিষয়টা নিয়ে আমি মানে দেখেছিলাম যে হ্যাঁ ফাউল এটা হয়, কিন্তু এখন রেফারি কেন এটা ধরলেন না বা এই বিষয়ে আসলে প্রকৃত ক্লিয়ার অ্যান্সার এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। তবে ফিফার কাছ থেকে যেটা আপনি প্রশ্ন করলেন ভাইয়া, যে ফিফার কাছ থেকে আসলে আর্জেন্টিনা দল কোনো ধরনের সুবিধা পেয়ে থাকে কিনা, আমার আসলে এই ধরনের কোনো ব্যাপার আসলে মনে হয় না। কারণ আপনি দেখেন ফুটবল বিশ্বে অনেক ধরনের যেই মানে যত ধরনের রাজনীতি করার চেষ্টা করা হয় বা না কেন, অনেক কিছু কিন্তু ধোপে টেকেনি। যেমন 2018 এবং 22 বিশ্বকাপ আয়োজকের সময় রাশিয়া এবং কাতার যখন পায়, তখন কিন্তু একটা রব উঠেছিল যে এরকম যে হয়তো বা অনেকেই ভোটের ক্ষেত্রে আমেরিকাকে ভোট না দিয়ে মানে ইচ্ছাকৃতভাবে রাশিয়া এবং কাতারকে ভোট দিয়েছে, যাতে করে আমেরিকা ওই সময় আয়োজন করতে না পারে। কিন্তু পরবর্তীতে কিন্তু এই অভিযোগগুলো আর টেকেনি। তো আপনার প্রশ্ন উত্তরে আমি বলবো যে না, আমার আসলে এমনটা মনে হয় না যে ফিফা কোনো দলকে স্পেসিফিক্যালি সাপোর্ট দেয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে যেহেতু একটা খেলা, এই খেলার মধ্যে একজন রেফারিকে কিন্তু 90 মিনিটের খেলাতে তাকে 90 মিনিটই একদম সজাগ থাকতে হয়।
আপনি হয়তো বা একটা পাশে অ্যাটাক হয়েছে, অন্য পাশে দেখা যায় যে ডিফেন্ডার বা গোলকিপার হয়তো তারা একটু রেস্ট পাচ্ছে, কিন্তু একজন রেফারি কিন্তু পুরোপুরি 90 মিনিটই তাকে কনসেন্ট্রেশন দিতে হচ্ছে। সো এই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই ভুল হতেই পারে, কিন্তু তারপরে যেহেতু ফাউলটা একটু গুরুতর ফাউল ছিল, সেক্ষেত্রে অন্তত পক্ষে ফাউলটা অন্তত মানে রেফারির হচ্ছে নোটিস করা দরকার ছিল, কোনো কার্ড অ্যাটলিস্ট না দিক। আমিনুল ভাইয়ের কথায় যদি বলি, যেহেতু তার পছন্দের দল। আসিফ ভাই, সেটা হচ্ছে যে মেসির জন্য আর্জেন্টিনা কোনো স্পেশাল কোনো ফেভার পায় কিনা, এটা অনেকে বলে, বা আপনারা হয়তো বা কিছুটা জানতে পারেন যে একটা মার্কেট ভ্যালু আছে, একটা ব্র্যান্ড ভ্যালু আছে। আর্জেন্টিনা যদি বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায় তাহলে ফুটবল খেলা 50% লোক দেখবে না। ওই তুলনায় ওই ক্ষেত্রে আর্জেন্টিনা বা মেসির জন্য আর্জেন্টিনা ফিফা থেকে একটি স্পেশাল কদর পায় কিনা? না, এটা আমি কখনো মানে এটা আমার কখনোই মনে হয় না যে আসলে ফেভার পাওয়ার ব্যাপারটা। যেমন সেটা যদি হতো 2002 বিশ্বকাপে, যেটাতে আর্জেন্টিনা প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে, তখন আমরা স্কুলে পড়ি। মার্সেলো বিয়েলসার মতো মানে কোচ, মানে যাদের কোচদের কোচ বলা হয়, তিনি কোচ, এবং ওই যেই টিমটা ছিল মানে একটা ড্রিম টিম ওই টাইমে, বাতিস্তুতার কিন্তু ওটা লাস্ট বিশ্বকাপ ছিল, এবং মানে একটা ড্রিম টিম ছিল ওই টাইমে, যে এত ব্যালেন্সড একটা টিম, মানে অথচ প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে। এবং আমাদের মানে ওই টাইমটাতে আমরা কিন্তু মানে ওই রকম একটা ড্রিম টিমকে বাদ দেয়া, এবং এর পরবর্তীতে আরো যদি সেটাও যদি হতো 2014 বিশ্বকাপের ফাইনালের কথাই যদি আমরা ধরি, 2014 বিশ্বকাপের ফাইনালে যদি এরকম যদি ওই যে হিগুয়েনের সেই মহামিস এবং একদম মেসির ইয়ে হয়ে থাকা মেসির মিসগুলো, মানে এই জিনিসগুলো যদি হতো, যদি ফেভার দেওয়া যেত, তাহলে তো 2014 সালেই আর্জেন্টিনা বিশ্বকাপ পেত। মানে আমি মনে করি এটা। তাহলে তো 2014 সাল থেকে যদি, তাহলে আর্জেন্টিনার এখন যে সমর্থকের মানে একটা ঢল সমর্থনের, বিশেষ করে হ্যাঁ আগে থাকতো আর্জেন্টিনার সমর্থক প্রচুর পরিমাণে, বিশেষ করে মেসির উত্থানের পর থেকে কিন্তু মানে বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্টে কিন্তু আর্জেন্টিনার সমর্থকের একটা মানে বিরাট একটা ক্রেজ তৈরি হয়েছে। তো সেখান থেকে আমি মনে করি যে আসলে ওই ক্রেজটার কারণে আর্জেন্টিনার প্রতি সাপোর্টার সংখ্যা বা ইয়ার সংখ্যাটা অনেক বেশি মাত্রায়। এখন যদি 2014 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপটা দিয়ে দেওয়া, মানে আর্জেন্টিনা যদি উইন করতো ওয়ার্ল্ড কাপটা, তাহলে কিন্তু আরো এখন যে ক্রেজটা দেখা যাচ্ছে 70% 80% লোক আর্জেন্টিনা সাপোর্ট করছে, তাহলে তখন আরো ক্রেজটা কোথায় যেত, বিজনেসের মাইন্ডটা আরো কোথায় যেত, বিজনেস মার্কেট ভ্যালুটা কোথায় যেত? তো সেটা তো করেনি, সেটা তো হয়ও নাই। ওই ফাইনাল থেকে শুরু করে টানা 3টা ফাইনাল আর্জেন্টিনা লুজ করেছে, কোথায়? সেখান থেকে ফেভার দেয়নি। তার মানে আপনাকে অর্জন করেই নিতে হবে। এবং এই মার্কেট ভ্যালুর, হ্যাঁ এটা অবশ্যই হয়তো মানে স্পন্সররা বা যারা আসলে ইনভেস্টর আছে তারা হয়তো এটা ভিন্নভাবে ভাবে, কিন্তু সেটা মাঠের খেলায় আপনাকে পারফর্ম না করে আপনি কোনো কিছু উইন করার কোনো সুযোগই নেই, কোনো অপশনই নেই। আপনাকে মাঠের খেলায় প্রমাণ করতে হবে যে আপনি ভালো দল, আপনাকে ভালো দল হিসেবে জিততে হবে। এই বিষয়ে আরেকটু বলি ভাই, সেটা হচ্ছে যে দেখেন, আপনি এ যাবৎকালের 1930 সাল থেকে শুরু করে যতগুলো বিশ্বকাপ আয়োজন করা হয়েছে ল্যাটিন আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকায় যতগুলো বিশ্বকাপ আয়োজিত হয়েছে, একমাত্র 2014 সাল ব্যতীত প্রতিবারই ওই দক্ষিণ আমেরিকারই কোনো না কোনো দল জয়লাভ করেছে। শুধুমাত্র ব্যতিক্রম ছিল 2014 বিশ্বকাপ, এবং ব্রাজিলের নিজের মাঠে জার্মানি কিন্তু ব্রাজিলকে 7 গোলে হারিয়ে তবেই ফাইনালে উঠছে। এবং ফাইনালে আপনি অবশ্যই জেনে থাকবেন ভাই, শুরু থেকেই আর্জেন্টিনা কিন্তু পুরোপুরি ডিফেন্সিভ মুডে ছিল, কারণ তাদেরও ভয় ছিল যে আগের দিন জার্মানি যেহেতু ব্রাজিলকে 7 গোল খাইয়েছে, এবার যদি তারা না আবার 7 গোল খেয়ে যায়। আচ্ছা, 7 গোল যেহেতু বললেন, প্রসঙ্গটা একটু ভাইয়ের সাথে কথা বলি। জার্মানি 7 গোল দিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আনন্দ উৎফুল্ল বেশি আর্জেন্টিনা সমর্থকরা। না, এটা আনন্দ উৎফুল্ল হওয়ার কথা না আসলে। মানে একটা জিনিস হয় কি, প্রতিপক্ষকে যেমন আমরা যখন মানে আর্জেন্টিনা সাপোর্ট করি, মানে আলটিমেটলি আমি যেই টাইম থেকে আর্জেন্টিনা সাপোর্ট করা শুরু করেছি সেই সময় থেকে কিন্তু আর্জেন্টিনা কিন্তু ট্রফিলেস। তারপর আমরা মেসিকে পেলাম, মেসিকে নিয়ে আমাদের একটা মানে আশার প্রদীপ, হ্যাঁ মেসি একটা কিছু করবে, তারপরও ট্রফিলেস। মানে যে পরিমাণে ট্রল, মানে আর্জেন্টিনার সমর্থকরা ট্রলের শিকার হয়েছে, অন্তত বিশেষ করে 2022 সালের বিশ্বকাপ জেতার আগ পর্যন্ত, মানে এটা কাউকে ভাষায় বোঝানো সম্ভব না। এটা কিন্তু মানে ইতিহাসের অন্য কোনো দল, অন্য কোনো ব্যক্তি, ইভেন স্বয়ং মেসি, যে কিনা পুরো বিশ্ব ফুটবলের মানে গোট বলা হয় যাকে, মানে সে যে পরিমাণে ট্রলের শিকার হয়েছে, মানে এটা আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো প্লেয়ার, অন্য কোনো দেশ, ইভেন অন্য কোনো দলের ফ্যান বেস বা সাপোর্টাররা এতটা ট্রলের শিকার হয়েছে। যেটা
মানে আমি মনে করি যে আসলে ওই ট্রলটাকে এখন কাউন্টার দেয়া, ওই যখন মানে নিজের দেশের মাটিতে, মানে ওই যে আসিফ ভাই যে কথাটা বললেন, আমি ওনার কথার বেসিস ধরেই বলছি যে নিজের দেশের মাটিতে খেলা 2014 ওয়ার্ল্ড কাপ এবং নেইমারের মতো দল, এবং মানে খুবই ব্যালেন্সড একটা দল ব্রাজিল ওই টাইমে, এত ব্যালেন্স একটা টিম নিজের দেশের মাটিতে মারাকানা স্টেডিয়ামে এরকম একটা ভরাডুবি হবে এটা কেউ কল্পনা করতে পারে তবে না। আমিনুল ভাই ওই ম্যাচে কিন্তু নেইমার নেইমার খেলেনি, এটা হ্যাঁ, অবশ্যই, সেটা ঠিক এটাও আছে। একটা ব্যাপার। এটা তবে একটা- হ্যাঁ 7 গোল দেওয়ার যে বিষয়, এটা হ্যাঁ। এই বিশ্ব রেকর্ডটা, এটাও কিন্তু কেউ করতে পারে এটা কেউ কল্পনা সেমিফাইনালে এতগুলো গোল, না। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ বিয়ন্ড ইম্পসিবল। হ্যাঁ বিয়ন্ড ইম্পসিবল। আচ্ছা, যখন হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল দুইজন একসাথে হয় বা একটু ঝগড়া করে, তখন আপনার যদি আবির্ভাব হয় তখন আপনার কেমন লাগে, আচ্ছা, আমি বা প্রথমে অফিসে কোনো মজা হয় কিনা? হ্যাঁ, আমি একটু বলি যে আমি আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ এ স্পোর্টস কমেন্টেটর ইন রেডিও ভূমি FM 92.8 FM। তো আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো সেখান থেকে আমি আগে বলি যে এই ধরনের ব্যাপারটা না আসলেই মানে অ্যাকসেপ্টেবল না, একেবারেই না। ধরেন আমি একজন মানে সুস্থ মস্তিষ্কের মানুষ, আমি খেলা দেখবো, খেলাটাকে এনজয় করবো। আমার প্রতিপক্ষ আমিনুল ভাই, উনিও খেলা দেখবেন, খেলাটাকে এনজয় করবেন। কিন্তু এই যে আমাদের মধ্যে মানে এটা নিয়ে ক্ল্যাশ হবে বা এটা নিয়ে ঝামেলা হবে, কি দরকার? কেন আমরা একসাথে মানে থেকে বিষয়টাকে এনজয় করছি না? হ্যাঁ, ট্রল করবো বা মজা করবো, সেটা ওখানেই শেষ হয়ে যাবে, কিন্তু কোনো ধরনের হাতাহাতি বা মারামারিতে যেন না হয়। আমি একটু উদাহরণ দিই ভাই, আপনি দেখে থাকবেন যে উজবেকিস্তান এবং কলম্বিয়ার যে ম্যাচে যথারীতি এক শিশু গ্যালারিতে বসে উজবেকিস্তানের সাপোর্টার সে কান্না করছিল। কারণটা কি? কারণ হচ্ছে যে উজবেকিস্তান হেরে যাচ্ছিল। কলম্বিয়ান ওখানকার সাপোর্টাররা তারা মাঠে বসে তারা কিন্তু উজবেকিস্তান বলে তারা কিন্তু সাপোর্ট দিছিল, তাকে চিল করছিল। সো এটাই হচ্ছে আপনাকে ফুটবলের সৌন্দর্য, এটাই হচ্ছে সত্যিকারের মানুষ হওয়ার সৌন্দর্য। বাংলাদেশের সৌন্দর্যটা কি পাওয়া যায়? আমি অত্যন্ত দুঃখের সাথেই বলি যে এই জিনিসটা কেন যেন মানে আমি সেরকম ভাবে দেখতে পাচ্ছি না। এই যে কিছুদিন আগেও মানে ঢাকা ইউনিভার্সিটি আমি দেখলাম যে TSC তে যথারীতি আর্জেন্টিনার খেলা হচ্ছে, একজন ব্রাজিল ফ্যান সেখানে গিয়েছেন, তাকে যথারীতি মানে ট্রল করে দিয়ে পানিতে ফেলে যাচ্ছে। এটা আসলে আমি অনুরোধ করব সবার কাছে যে এটা আসলে অ্যাকসেপ্টেবল না, এটা মোটেই গ্রহণযোগ্য না। আপনারা অবশ্যই তাকে বন্ধুর মতো রাখেন, হ্যাঁ, তাকে দিয়ে মানে ধরনের তাকে ট্রল করার জন্য বা তাকে পানি দিয়ে মানে হ্যারাস করা কোনো দরকার নাই। আপনারা সৌন্দর্য রাখেন, একসাথে যখনই করবেন সমস্যা কি, একসাথে বসে 7 আপ খেলেন, আমিও আমিনুল ভাইকে 7 আপ খাওয়াতে রাজি আছি, খুবই সুন্দর। কিন্তু জিনিসটা ভালোভাবে থাকুক, আমি চাইবো জিনিসটা ভালোভাবে থাকুক, সুন্দরভাবে থাকুক, এবং এটাই তো সৌন্দর্য। মানুষ হওয়ার তো এটাই সবচেয়ে বড় সার্থকতা। এবার একটু আসি জার্মান প্রসঙ্গে। জি, জার্মান শুরুতে বিশ্বকাপ প্রথম ম্যাচে 7-1 গোলে জয় পেয়েছে, দ্বিতীয় ম্যাচে একটু ব্যাকফুটে খেলেছে, কারণ কি? আচ্ছা, এখানে আমি যদি শুরু থেকে একটু বলবো, সেটা হচ্ছে যে জার্মানির দলের ডেনিস উন্দাভ অত্যন্ত চমৎকার একজন খেলোয়াড়, এবং তাকে কিন্তু প্রথম থেকে যে কাজটা করা হচ্ছে, তাকে কিন্তু স্টার্টিং 11-এ নেওয়া হচ্ছে না। তো এই যে একজন এত ভালো মানের একজন খেলোয়াড়, তাকে আসলে স্টার্টিং 11-এ না নেওয়াটা এটা অনেক বড় একটা ব্যাপার। আমি মনে করি তাকে অবশ্যই শুরু থেকে স্টার্টিং 11-এ নেওয়া উচিত, এবং সেই কিন্তু ত্রাণকর্তা ছিল। পরবর্তীতে আমি এটাও বলবো যে আপনি দেখে থাকবেন জার্মানির জার্সি নাম্বার 9 তাকেও যথারীতি মেইন 11-এ খেলানো হচ্ছে না। এবার আমি যদি বলি ডিফেন্সিভের একটু বিষয়ে, অলরেডি আমাদের নিকো তিনি কিন্তু ইনজুরিতে পড়ে গেছেন। এটা জার্মানির জন্য অত্যন্ত সামনের দিনগুলোতে অবশ্যই একটু কঠিন হবে। যথারীতি আমাদের ডিফেন্সের দেয়াল আমরা যাকে বলে থাকি, তাই তাকেও খেলানো হচ্ছে কিন্তু একজন বদলি খেলোয়াড় হিসেবে। তো এই জায়গাগুলোতে শুরুতে যদি বলি যে অর্থাৎ ডিফেন্সিভ যে বিষয়টা, এখানে জার্মানি কিন্তু একটু আমি কিছুটা হলেও পিছিয়ে রাখবো ফ্রান্স এবং ইংল্যান্ড এবং স্পেনের তুলনায়। তো এই জায়গাতে আমি মনে করি যে জার্মানি যদি একটু ভালো কিছু করতে পারে বা এই জায়গাটাকে যদি আরো বেশি পরিমাণে একটু ফোকাস দেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো বা ভালো হবে। এটাই আমি মনে করি যে প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে একটু ব্যাকফুটে যাওয়া বা এর কারণ হতে পারে। রুডিগারকে সুযোগ দেওয়া হচ্ছে না। রুডিগারের বিষয়টা যদি বলি যে আপনি দেখে থাকবেন সে একজন যথেষ্ট সিনিয়র একজন প্লেয়ার বর্তমানে, এবং লাস্ট কয়েকটা ম্যাচে তার কিন্তু পারফরমেন্স, বিশেষ করে কুরাসাওয়ের বিপক্ষেও যদি আপনি তার পারফরমেন্স দেখে থাকেন, একে তো উনি একটু অ্যাটাকিং খেলতে পছন্দ করেন, তো এই বিষয়টা আমার ধারণা কোচ একটু মাথায় নিয়েছেন। সেই থেকেই কিন্তু শুরু থেকেই নিকোকে খেলানো, এবং পরবর্তীতে যেহেতু এখন নিকো নিজেও হচ্ছে যথারীতি ইনজুরিতে পড়েছে, আমি মনে করি রুডিগারকে এখন যথারীতি আবার স্টার্টিং 11-এ খেলানো হতে হবে। জার্মানির যে জয়সূচক গোলটা ছিল লাস্ট ম্যাচে, ডি বক্সের বাইরে থেকে একটা দ্রুত পাস দেওয়া হলো, রিসিভ করে সাথে সাথে গোল।
জি। এটা আমি সেফ মুগ্ধ হয়ে গেছে। গোলটা কতটা স্পেশাল ছিল আমার কাছে, খুবই স্পেশাল ছিল। মানে এত দ্রুত পাস দিয়েছে মুহূর্তের মধ্যে, জার্মান মেশিন। মুহূর্তের মধ্যে গোল। এজন্য কি বলে পাওয়ার হাউস? আসলে শুধু এই জন্যই কেন বলবেন, দেখেন ফুটবল হচ্ছে প্রথমত স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স এবং টিম ওয়ার্ক। এই তিনটার কম্বিনেশন যেই দলটার মাঝে আপনি পাবেন সেটা নিঃসন্দেহে জার্মানি, এবং এই জন্যই তারা আসলে পাওয়ার হাউস। নট অনলি শুধুমাত্র তারা দ্রুত পাস দিতে পারে, এই জন্য তারা পাওয়ার হাউস, একই সাথে তাদের ট্যাকটিক্স, তাদের স্মার্টনেস, তাদের টিম ওয়ার্ক, দ্যাটস কম্বাইন মেক দ্য জার্মান টিম অ্যাজ এ পাওয়ার হাউস। ট্রফি জেতার জন্য এবারে দলটা নিয়ে ভাইয়ের কাছে শুনতে চাই, জার্মানির টিমটা ট্রফি জেতার জন্য এবার কতটা পারফেক্ট? না, ট্রফি জেতার জন্য মানে ভাই বোধহয় মিস করে গেছেন আসিফ ভাই। যেমন তাদের জার্মান টিমে কিন্তু এবার অন্যতম একজন উদীয়মান খেলোয়াড় আছেন, জামাল মুসিয়ালা। জামাল মুসিয়ালাও কিন্তু মানে বলতে গেলে খুবই প্রতিভাবান, মানে খুবই প্রতিভাবান একজন খেলোয়াড়। এবং আমি বিশ্বাস করি যে যদিও ফুটবল একজনের খেলা না আসলে, আর জার্মান টিমের সবচেয়ে বড় ব্যাপার হলো জার্মানি একটা টিম হিসেবে খেলে, যে ভাই যেটা বললেন যে জার্মানির মতো টিম বন্ডিং, সাধারণ ফুটবল ক্লাব কেন্দ্রিক খেলা, কিন্তু জার্মান কিন্তু সবসময় একটা মানে লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে ওনারা কিন্তু প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছেন, ব্যাড লাক। ওই টিম বন্ডিংটা গড়ে তুলতে পারেনি, কিন্তু এবার কিন্তু এই টিম বন্ডিংটা ওনাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং শুধু বন্ডিংটা না, এবং একে অন্যের প্রতি যে একটা বোঝাপড়ার যে ব্যাপারটা, মানে ফুটবলে যে জিনিসটা সবচেয়ে জরুরি আমরা ফিল করি, সেই জিনিসটা আছে। এবং প্রথাগত যে জার্মান যে পাওয়ার হাউস যেটা বলা হয়, জার্মান মেশিন, এই মেশিনটাও মনে হচ্ছে এবার মানে ধীরে 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 মানে বোঝা যাচ্ছে যে জ্বলে উঠছে। এখন এটা একটা বড় ব্যাপার হতে পারে ফ্যাক্টর। ওকে, আজকে রাতে আরেকটা খেলা আছে, ফ্রান্স আর ইরাক। ফ্রান্স নিঃসন্দেহে এবারে বিশ্বকাপের দাবিদার, আর্জেন্টিনার জন্য বড় একটা মানে হুমকি। আজকে রাতের ম্যাচে ইরাক আর আর্জেন্টিনায় ফ্রান্সে কতটা এগিয়ে রাখবেন? আমি এখানে আসলে ফ্রান্সকে অনেকটা এগিয়ে রাখবো, এবং আমার প্রেডিকশন এই ম্যাচে 5-0, ফ্রান্স 5 এবং ইরাক 0। এমবাপ্পে কয়টা গোল দিবে? এমবাপ্পে তো সবসময় খুব চ্যাম্পিয়ন ছেলে, চ্যাম্পিয়ন বয়, হ্যাট্রিকও করতে পারে, কেন খুব ফাস্ট খেলে তো। কিন্তু ইরাক বোধহয় লো ব্লকে খেলবে, খুবই লো ব্লকে খেলবে ডিফেন্সিভ মুডে, এবং চেষ্টা করবে এমবাপ্পেকে আটকে রাখার যে ব্যাপারটা। তবে আপনি মানে আমার কাছে মনে হয় এমবাপ্পের চাইতে আজকে বোধহয় ডেম্বেলে ভালো করতে পারে, ওসমান ডেম্বেলে। বিশ্বকাপের শেষ পর্যন্ত গোলের পরিসংখ্যানে মানে গোল করায় মেসি এগিয়ে থাকবে নাকি এমবাপ্পে এগিয়ে থাকবে? আমার বিচারে যদি বলেন তো সেক্ষেত্রে আমি এমবাপ্পেকে এগিয়ে রাখবো। কারণ একে তো যেহেতু মানে এমবাপ্পের বয়সটা মেসির তুলনায় অবশ্যই কম, এবং মেসির হতে পারে সম্ভব এটাই শেষ বিশ্বকাপ। তো আসলে মানে আমি আবারও বলেছি যেটা, যে ফুটবল হচ্ছে একটা টিম ওয়ার্কের খেলা, সেদিক থেকে আর্জেন্টিনার দলের চেয়ে কিন্তু ফ্রান্সের টিম ওয়ার্কটা বেশি ভালো। এই জায়গায় আমি এগিয়ে থাকার কারণে আমি এমবাপ্পেকে শেষ পর্যন্ত গোলের দিক থেকে এগিয়ে রাখবো। ভাই কাকে এগিয়ে রাখবেন? আমি অবশ্যই যদি দুজনের তুলনা হয় যে এমবাপ্পে এবং মেসি, যেহেতু মেসি তিনটা আর দুইটা গোল, হ্যাঁ না ও প্রথম মানে একটা খেলা দিয়ে তো বিবেচনা করে হবে না, শেষ পর্যন্ত যদি মানে যাওয়া হয় তাহলে অবশ্যই আমিও এমবাপ্পেকে এগিয়ে রাখবো। কারণ ওর যে মানে সবচেয়ে বড় গুণ মানে ফাস্ট মুভ, মানে একটা গতিশীল ফরওয়ার্ড, মানে এটা কিন্তু আসলে খুব মানে পুরো ওয়ার্ল্ড কাপের খুব কম সংখ্যক দলের মধ্যে এই টাইপের মানে প্লেয়ার ইনক্লুডেড আছে। এবার একটু রোনালদোকে নিয়ে কথা বলতে চাই। ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল দলটা কি একটু সমন্বয়হীনতায় ভুগছে? আমিও আপনার কথার সাথে একমত। আমারও মনে হচ্ছে যে পর্তুগাল দলে আসলে সমন্বয়ের বেশ কিছু অভাব। দেখুন, জার্মানি বলি বা ইংল্যান্ড বলি, তাদের যে টিমওয়ার্কের মধ্যে যেরকম একটা সুন্দর একটা ব্যালেন্স ব্যাপারগুলো আছে, এই মুহূর্তে পর্তুগালে কিন্তু সেরকম ব্যালেন্সটা দেখা যাচ্ছে না। যথারীতি CR7-এর উপরেই সব প্রেশার, CR7-এর উপরেই সবকিছু, কিন্তু তাকেও তো কিছুটা সাপোর্ট দিতে হবে। এই জায়গাটাতে আমি মনে করি যে পর্তুগাল দল কিছুটা পিছিয়ে। রোনালদোর নেতৃত্ব কি পর্তুগাল মানতে পারছে না, এই জন্য কি রোনালদো গৃহবন্দী? না, আমার কাছে এরকম মনে হয় না। রোনালদোকে আসলে, কারণ গত ম্যাচে এর আগে রোনালদো একাধিকবার বল চেয়ে তাকে বল দেওয়া হয়নি, তাকে অনেকটা গুরুত্ব দেওয়া হয়নি, আপনি দেখেছেন মনে হয়? হ্যাঁ, আমি যদি কেউ ভেবে থাকে যে আসলে রোনালদোকে গুরুত্ব দিচ্ছে না, এটা আসলে যদি ইভেন রোনালদো টিমমেটরাও যদি এটা ভেবে থাকেন, মানে একজন গ্রেটকে গ্রেট হিসেবেই সম্মান করা উচিত। মানে এটা আমি মনে করি একজন ফুটবল সমর্থক হিসেবে, ফ্যান হিসেবে তাকে তার প্রাপ্য সম্মানটা অবশ্যই দিয়েছে, এবং সে একজন লিজেন্ড অবশ্যই। এখন তাকে বল দেওয়া হচ্ছে না, বা তাকে সে যে যতটুকু সাপোর্টটা মেসি যে সাপোর্টটা পাচ্ছে, সেই সাপোর্ট অবশ্যই রোনালদো পাচ্ছে না, বা সেই সম্মানটাও পাচ্ছে না, এটা আমিও স্বীকার করছি। কিন্তু বাট
মানে রোনালদোর যে তার হয়তো তার টিমমেটদের সাথে তার এখন তার বন্ডিংটা হয়তো সেভাবে সে হয়তো গড়ে তুলতে পারেনি, এটা একটা ইয়ে হতে পারে, বা কোচ হয়তো সেই মানে এক সুতোয় গাঁথার যে ব্যাপারটা সেটা হয়তো গড়ে তুলতে পারেনি। কিন্তু এটাও সত্য, পর্তুগালের যে একটা ফ্যান বেজ, মানে পর্তুগাল টিমটাকে একটা ব্র্যান্ড হিসেবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত করানো, বা একটা ফ্যান বেজ পুরো সারা বিশ্বে একটা ফ্যান বেজ তৈরি করা, এটা কিন্তু রোনালদোর কারণে। এটা কিন্তু স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই, এটা আপনাকে স্বীকার করতে হবে যে পর্তুগালের ফ্যান বেজটা তৈরি হয়েছিল রোনালদোর কারণে। এখন পর্তুগাল কেন আসলে, বা পর্তুগালের টিম বা রোনালদোকে কেন তারা আদার্স প্লেয়াররা, এটা আমি বলবো যে কোচের ট্যাকটিস, মানে কোচের ফল্ট, এটা আমি প্লেয়ারদের বলবো না, এটা কোচ বা যারা এই ট্যাকটিস গুলো সাজাচ্ছেন তারা হয়তো এটাকে ক্লিক করাতে পারছেন না, এই জায়গাটাতে কানেক্ট করতে পারছেন। হাইড্রেশন ব্রেক কি ফুটবলের সৌন্দর্য নষ্ট করছে? অনেক কোচই এটার বিরুদ্ধে কথা বলছে। আসলে আমি আমার দিক থেকে যদি বলেন, আসলে আমিও প্রথম ম্যাচে মানে হাইড্রেশন ব্রেক দেখার পর আমি নিজেও একটু অবাকই হয়েছিলাম। তো আমি পরবর্তীতে এটা আর কি জানলাম যে এবার বিশ্বকাপের একটা মানে নিয়মের মধ্যে এটা আসলে বেসিক্যালি আমেরিকার হচ্ছে আবহাওয়াকে কেন্দ্র করে আসলে এই হাইড্রেশন ব্রেকটা দেওয়ার বিষয়ে আর কি সিদ্ধান্ত হয়। তো এখন যেহেতু যে কোনো কিছু নতুন আসলে প্রথমেই যেটা হয়, আমাদের একটু একটা প্রচলিত নিয়মের থেকে বাইরে আসলে একটু চোখে অস্বাভাবিক লাগে। আসলে ফুটবলের ক্ষেত্রে আমিও যদি মনে করি, হ্যাঁ আপনি যেটা বলেছেন ভাইয়া ঠিকই, যে অনেক কোচই কিন্তু এটার বিরুদ্ধে, কারণ এই ধরনের একটা ছন্দময় একটা ফুটবল যখন খেলতে থাকে দুই টিম, বিশেষ করে কোনো একটা দল যখন গোল দেয় এবং অপর দল যখন হচ্ছে প্রেসারে থাকে, তাদের কিন্তু এই বিষয়টাতে আবার একটু অনেকটা স্ট্রেস রিলিফ হতে পারে। আবার একই সাথে আপনি যদি চিন্তা করেন যে যেই দল আবার গোল দিয়েছে তারাও অনেক সময় স্ট্রেস ফিল করে মানে স্ট্রেস থেকে রিলিফ হয়ে থাকে যে না এটা একটু মাঝখানে হয়তো বা ডিহাইড্রেশন ব্রেকটা দিলে পরবর্তীতে এটার জন্য আবার হয়তো বা আরো বেশি চাঙ্গা হবে। কিন্তু আমার দৃষ্টিকোণ যদি বলেন তাহলে আমি বলবো যে মানে হাইড্রেশন ব্রেকটা আসলে না দেওয়াটাই ভালো। আমিও সেই কোচদের পক্ষেই বলবো যে ওকে, বিশ্বকাপে প্রায় 11 দিন চলে গেছে বা 12 দিন চলে গেছে। এই কয়টা দিনে মনে হচ্ছে যে আসলে ফুটবল বিশ্বকাপ হচ্ছে, উন্মাদনা কি আগের মতো আছে নাকি একটু কমেছে বাংলাদেশে? না, আমার কাছে মনে হয় যে উন্মাদনাটা এবার মানে যেমন যদি কিছু পয়েন্ট ধরে যদি আমরা আগাই, যেমন আগে যে পতাকা নিয়ে যে একটা ক্রেজ ছিল, বড় বড় পতাকা টানাতে, বড় বড় র্যালি করবে বা ইয়া করবে, ঘরে ঘরে পতাকা টানিয়ে পতাকা ঝোলাতে হবে, হাই রাইজ বিল্ডিং গুলো হোক বা ছোট ছোট ভবনগুলোতে হোক, মানে এটা আমার কাছে মনে হয় কিছুটা মানে এই জায়গাটাতে কিছুটা ভাটা পড়েছে আমার একটা অবজারভেশনের জায়গা। আর খুব ভয়াবহভাবে উত্থান ঘটেছে যেটা, সেটা জার্সির ক্রেজ। মানে যেটা আগে হয়তো জার্সি আচ্ছা কিনতাম, এখন এমন হয়েছে যে হোম জার্সি কিনছে, অ্যাওয়ে জার্সি কিনছে, প্লাস প্র্যাকটিস কিট যেটা এইটা তো আরো সুন্দর, এটাও কিনছে এখন, মানে যেটা হয়তো আগের ওয়ার্ল্ড কাপ গুলোতে দেখা যায় না। এখন কিন্তু ওই জার্সির ক্রেজটা খুব দেখা যাচ্ছে, যেটা হয়তো আগে দেখা গেছে যে হয়তো শুধু মানে ইয়াং জেনারেশনের বা টিনেজরাই পড়ছে বা কিনছে বা খেলা দেখছে যাচ্ছে, এখন এমন হয়ে যাচ্ছে যে ওই জার্সি পরে অফিসেও চলে যাচ্ছে মানুষ। মানে আপনি যদি পাবলিক বাসে ওঠেন, আপনি গিয়ে দেখবেন যদি সেখানে যদি 40 জন যাত্রী থাকে, কমপক্ষে 20 জনের গায়ে জার্সি পাবেন, মানে ওয়ার্ল্ড কাপ চলাকালে। আচ্ছা, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে খেলা দেখানো হয়, প্রচুর মানুষ থাকে, এইটা একটা ক্রেজি ভাব। এটাই কি ফুটবলের আসল সৌন্দর্য? শুধু এটাই কেন বলছেন ভাই? আপনি যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বলবো না, আমি তো মনে করি বিভিন্ন অনেক বিশ্ববিদ্যালয় একটা উদাহরণ দিয়েছি। জি, আপনার কথা শুধু তাই না, আরো পাশাপাশি আপনি যদি যে কোনো জায়গাতেই আপনি যদি একটু ওপেন খেলার দেখানোর ব্যবস্থা করেন, এটাও কিন্তু অনেক মানুষকে একসাথে জড়ো করছে। তারপর পাশাপাশি আমি এটাও বলবো যে এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের লাইভ স্ট্রিমিং খেলা দেখার যে সুযোগটা, আমি চাইলে আমার মোবাইলে বসে দেখতে পাচ্ছি, আমি আমার কাজ করতে করতে অফিসে আমি ল্যাপটপে দেখতে পাচ্ছি। এই যে বিষয়গুলো, এগুলোও কিন্তু ফুটবলকে মানে যে সৌন্দর্য বলি বা ক্রেজ বলি আরো বাড়িয়ে দিচ্ছে। এখন আগের মতো ভাই যেটা বললেন যে এবার হচ্ছে পতাকা টাঙানো বা নিজেদের হচ্ছে ঘর বাড়ি রং করা, এই বিষয়টাতে হয়তো বা কম, কিন্তু আমি মনে করি না যে অন্যান্য কোনো জায়গায় বিশেষ করে জার্সি ফ্যান্স তারপর ফলোয়ারদের যে উন্মাদনা, তাদের যেই চাওয়া পাওয়া, এখানে কোনো কম পড়েছে। আমি তো মনে করি এখানেও অবশ্যই যথারীতি ফুটবল গ্রেটেস্ট শো অন আর্থ তার নিজস্ব ছান্দিক গতিতেই চলছে। আপনি দেখেন এখন কিন্তু যথারীতি আইসিসি ওয়েমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে, আমি তো মনে করি না খুব একটা মানুষ বা কতজন আদৌ দেখছে। আমি তো মনে করি যে সবাই হচ্ছে যে রাত জেগে জেগে ফুটবল যেটা এই গ্রেটেস্ট শো অন আর্থ এটাকেই তারা এনজয় করছে। আমার অবজারভেশন এটাই।
আমিনুর ভাই আপনাকে ধন্যবাদ, আসিফ ভাই আপনাকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাইকে ধন্যবাদ।